আজকে সকাল থেকেই এখনো কারোর সাথে ঝগড়া বাঁধাতে পারলাম না। সারাদিনে একবার ঝগড়া বাঁধাতে না পারলেই আমার মনটা কেমন যেন করে। কার সাথে ঝগড়া করি? হুম, কাউকেই তো দেখতে পাচ্ছি না। এসব বলে শকুন ঝগড়া করার জন্য কাউকে খুঁজতে থাকে। এমন সময় শকুন দেখে এক হাঁসের ছানা গান গাইতে গাইতে যাচ্ছে। তাই রে নাই রে নাই রে, আমি সারাদিন যদি ছুটে ছুটে বেড়াতে পারতাম তাহলে তো বেশ ভালো হতো। নদীতে সাঁতার কাটতাম, কত ভালো হতো। হাঁসের ছানা যখন এভাবেই বলতে বলতে যাচ্ছিল, এমন সময় সেখানে শকুন চলে আসে। কিরে হাঁসের ছানা, এমন ভাবে গান গাইতে গাইতে যাচ্ছিস যেন কোন মহান কাজটা করে এলি। মনে খুব রং লেগেছে তোর, তাই না? সে লাগবে না আমার। আমি কি আর তোমার খাই নাকি নাকি তোমার কথাই চলি যে গান গাইতে পারবো না? আমার ইচ্ছে হয়েছে, আমি এখন গান গাইতে থাকবো। বাড়ি আচ্ছা বজ্জাত তো তুই। আমাকে দেখছি একদমই ভয় করিস না। এ বনের সবাই আমার ভয়ে থরথর করে কাঁপে, আর তুই কি না একটু ভয় পাচ্ছিস না? তোমাকে দেখে ভয় পায়? কই না তো, তোমাকে দেখে তো কেউ ভয় পায় না। এই তো সেদিন তুমি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলে, সবাই তোমাকে দেখে বলছিল যে ওই দেখ বজ্জা শকুন যাচ্ছে। কি? আমাকে বজ্জাত বলেছে? কে বলেছে বল? একবার শুধু আমাকে নামটা বল। এমন মার মারবো না, একদম বাপের নাম ভুলে যাবে। কে আবার বলবে? সবাই বলেছে, শিয়ালিনী মাসিও বলেছে, সবাই বলেছে তো। তবে রে, দেখাবো আজকে মজা। একবার শুধু যেতে দে আমাকে, তার আগে আজকে তোকে খাবো। এ বললেই হলো তাই না? আগে তো আমায় ধরো, তারপর দেখা যাবে। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। অত ছাড়া ছাড়া কোথাকার। এসব বলে হাঁসের ছানা প্রাণপথে পালাতে থাকে, আর শকুনও পিছু পিছু দৌড়াতে থাকে। শকুন দৌড়াতে থাকলেও কিছুতেই হাঁসের ছানাকে ধরতে পারে না। হাঁসের ছানা হাঁপাতে হাঁপাতে তাদের গুহায় চলে যায়। বাবা রে বাবা, আজ একটুর জন্য প্রাণ নিয়ে বেঁচে গেছে। শয়তান বোকা শকুনটা ভাগ্য ভালো, না উড়ে আমার পিছু দৌড়িয়েছে। উড়লে তো কখনই আমাকে ছো মেরে নিয়ে চলে যেত। আজ আসুক মা বাড়িতে, সব বলে দিব। খুব বার বেড়েছে তাই না? সারাক্ষণ শুধু ঝগড়া করে আমাদের সাথে। হাঁসের ছানা এভাবেই হাঁপাচ্ছিল। অন্যদিকে শকুনটা আবার আকাশে উঠতে থাকে। এমন সময় শকুন হাতিকে ঘাস খেতে দেখে। আরে, ওটা আবার কি? ওপর থেকে তো বড় জন্তু লাগছে। যাই, একবার ওর সাথে ঝগড়া বাজিয়ে আসি। এই সুযোগ, মনে হয় এর সাথে ঝগড়া করে আমি ভীষণ মজা পাবো। এরপর শকুন নিচে নেমে আসে হাতির কাছে। এই কে তুমি? এইভাবে ঘাস খেয়ে বেড়াচ্ছ এখানে? আমার পারমিশন নিয়েছো? আমি কি এই কথা তোকে বলতে যাব কেন? এই জমি কি তোর যে তোর থেকে আমাকে পারমিশন নিতে হবে? বাবা, কত বড় সাহস! আমার সাথে কিনা তর্ক করছে। চেনো আমাকে? জানো আমার কত শক্তি? তোকে আবার চিনবো না? আমি হলাম এই জঙ্গলের সব থেকে পুরনো প্রাণী হাতি। এই জঙ্গলের সবার থেকে বড়। সবাইকে আমি চিনি। তুই হলি বজ্জাত শকুন, সবার সাথে ইচ্ছে করে ঝগড়া বাঁধাস। ঝগড়া না বাঁধালে তোর তো আবার হয়ই না। কাউকেও তুই মান্য করতে পারিস না। তোকে আবার চিনবো না? আমায় তো দেখছি ভালোই চেনো মশাই। আমার এসব শুনলেই গর্ব হয়, বুঝেছো? ভীষণ গর্ব হয়। তবে তোমায় দেখে আফসোস হচ্ছে জানো, তোমার এই বিশাল আকৃতির শরীর নিয়েও তুমি তো আমার মতোই উড়তে পারো না, আবার সবার মতো দৌড়াতেও পারো না। সবার শরীরের আকৃতি নিয়ে একদম মজা নিবি না, বুঝেছিস ব্যাটা শকুন? আমি যেমন তোর মতো উড়তে পারবো না, তেমন তুইও আমার থেকে অনেক তুচ্ছ। শোন, আমি বড় হয়ে একটা উপদেশ দিচ্ছি। এই সমাজে কখনো একা চলতে পারবি না। সমাজে চলতে গেলে বন্ধুর দরকার হয়। তাই অযথা ঝগড়া করে আর শত্রু বাড়াস না। এই তোমাদের বয়স্ক পশুদের হয়েছে এক সমস্যা, তোমরা কাউকে একা পেলে জ্ঞান দেওয়া শুরু করে দাও। শোনো, আমার কোনো বন্ধুর দরকার নেই, বুঝেছো? আমার গায়ে অনেক জোর আছে, আর আমি তোমাদের মতো না। আমি আকাশে উড়তেও পারি, তাই তোমাদের কারোই দরকার নেই আমার। যেদিন বিপদে পড়বি সেদিন আমার কথা মাথায় রাখিস বাচ্চা। চললাম আমি। আরে যাও যাও, আমার কোনো বন্ধু চাই না। এরপর শকুন আকাশে উঠতে থাকে। এভাবে দিন কাটছিল। শকুন দিন দিন সবার সাথে আরো ঝগড়া বিবাদ করত, কারো সাথে ঠিকভাবে মিশতো না। একদিন শকুন যখন যাচ্ছিল, এমন সময় শকুনের সাথে শিয়ালিনীর দেখা হয়। আরে শিয়ালিনী না, দাঁড়াও দাঁড়াও, তোমাকেই তো খুঁজছি আমি। হ্যাঁ রে বজ্জাত শকুন, তুই আবার আমায় খুঁজছিলি কেন শুনি? তুমি আমায় বজ্জাত বলেছো কেন শুনি?
তো তোকে বজ্জাত বলবো না তো কি বলবো শুনি? দুদিনের একটা ছানা হয়ে কিনা সবাইকে অত্যাচার করে বেড়াচ্ছিস। ঝগড়া বিবাদ লেগেই আছে তোর জন্য। আমি কত শক্তিশালী তুমি জানো? আমি উড়ে ওই আকাশের মেঘ অব্দি ছুঁতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তো এতই যখন গায়ে জোর, তাহলে জঙ্গলের ওই ছোট্ট প্রাণীগুলোর সাথে কেন ঝগড়া করছিস শুনি? যা না, বনের রাজার সাথে গিয়ে তর্ক কর, ঝগড়া কর গিয়ে। এটা তো তুমি ভুল কিছু বলনি। আমি চাইলেই তো বনের রাজা সিংহকে পরাজিত করে নিজেই রাজা হতে পারি। এই পাগল বলে কি? সত্যি রে, পাগল এসু মনে মনে। সে তোকে দেখলেই বোঝা যায়। মাথা তোর গেছে নাকি? হ্যাঁ, তুই কিনা সামান্য শকুন হয়ে সিংহকে পরাজিত করবি? একটু বেশি বেশি স্বপ্ন দেখে ফেলছিস তো। এই শকুন কাউকেই ভয় পায় না। তুমি দেখতে থাকো, আর কদিন পরেই আমাকে তোমাদের রাজা মানতে হবে। এখন আসি, আমার তো আবার প্রস্তুতি নিতে হবে। সত্যি এই শকুন পাগল হয়ে গেছে, নয়তো কি আর সিংহ মশাইয়ের সাথে যুদ্ধ করার সাহস পায় নাকি? সত্যি অকালে জীবনটা মনে হয় এবার দিয়েই দিবে। খুব বার বেড়েছো তাই না? বুঝবে এবার। আমি বরং যাই, গিয়ে রাজামশাইকে বলে আসি, তারপর খেলা একদম জমে যাবে। এরপর শিয়ালিনী সিংহের কাছে যায়। রাজামশাই, রাজামশাই, একটা পাকা খবর নিয়ে এসেছি গো। শুনে যান, শুনে যান, কি হয়েছে। আরে শিয়ালিরি যে, এসো এসো, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিকঠাক গিয়ে থাকে নাকি বলুন? ওই শকুন বলেছে ও নাকি আপনাকে পরাজিত করে এই বনের রাজা হবে। তাই তো আপনাকে আমি জানাতে এলাম। কি বলছো এসব? ওই শকুন কি পাগল হয়ে গেছে নাকি? বনের রাজা সিংহকে হারাবে? হা হা হা, বড্ড আশালে শিয়ালিনী। ঠিক আছে, আমিও দেখতে চাই আসুক ওই শকুন। ওকে যদি সায়স্তা না করেছি, তাহলে আমি নিজে এই রাজত্ব ছেড়ে দিব। সিংহ এসব বলতে বলতেই সেই শকুন চলে আসে সেখানে। কিরে, তুই নাকি বলেছিস তুই আমাকে হারিয়ে এই বনের রাজা হবি? হা হা হা, বলি পাগলের ডাক্তার কি দেখিয়েছিস নাকি এখনো বাকি আছে? এই শকুন একদম পাগল হয়ে যায়নি, একেবারেই ঠিক আছে। তোমায় আজ আমি হারিয়েই ছাড়বো। শকুন এসব বলে যেই না সিংহের কাছে আসে, অমনি সিংহ শকুনের ডানায় একটা থাবা বসিয়ে দেয়, আর শকুন ডানায় আঘাত পায়। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। আমি তো প্রস্তুত ছিলাম না, আর প্রস্তুত না হতে কিনা থাবা বসিয়ে দিলেন। বেশ হয়েছে, সব জায়গায় খালি পাকনামি করতে যাওয়া, তাই না? এবার বোঝ কেমন লাগে। শোন পাগল, তোকে যে আমি প্রাণে মেরে ফেলিনি, এটাই তোর ভাগ্য। যা, বাড়িতে গিয়ে বিশ্রাম নে। আমি আবার আসবো, এই বলে দিলাম। এসব বলে শকুন চলে যায় আর তার নিজের বাসায় গিয়ে বিশ্রাম নিতে থাকে। আহ, ও বাবা গো, মরে গেলাম রে। জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। আহ, ডানাটা আমার বড্ড ব্যথা করছে। শকুনের বাসার পাশেই ছিল এক ইঁদুরের বাড়ি। ইঁদুর শকুনের এমন অবস্থা দেখে আপেল নিয়ে আসে। শকুন বন্ধু, ও শকুন বন্ধু, আহারে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না? এই যে দেখো, আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি। আরে, কে তোর বন্ধু শুনি? তোকে তো আমি বন্ধু হিসেবে মানি না। ছোট ইঁদুর কোথাকার, এসেছে আমার বন্ধু হতে। গেলি এখান থেকে, নাকি মজা নিতে এসেছিস? শোন, আমি সুস্থ হলেই আবার ওই সিংহের কাছে যাব। বন্ধু, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। তুমি মানো আর নাই মানো, আমরা হলাম ভালো বন্ধু। আর বাকি থাকলো তোমার জেদ। এত জেদ ভালো না বন্ধু। আমি আপেল রেখে গেলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। আর হ্যাঁ, মনে রাখবে, জীবনে চলতে গেলে ভালো বন্ধুর দরকার আছে। এবার সবার সাথে মিশেই দেখো না। এসব বলে ছোট্ট ইঁদুর চলে যায়। আর শকুন সেদিনের হাতির কথা আর ইঁদুরের কথাগুলো ভাবতে থাকে। সত্যি তো, আজ আমি অসুস্থ। আজ যদি ইঁদুর ফলটি না দিয়ে যেত, তাহলে তো আমাকেও না খেয়ে থাকতে হতো। সত্যি, জীবনে তো এমন ভালো বন্ধুরও দরকার আছে। না, আমি সবার সাথে বন্ধুত্ব করব, আর যার সাথে এতদিন অন্যায় করেছি সবার কাছে ক্ষমা চাইবো। এরপর শকুন আগে সিংহের কাছে ক্ষমা চাইতে যায়। গিয়ে তো শকুন অবাক হয়ে যায়। গিয়ে দেখে পাশের জঙ্গলের এক বাঘ সেখানে। এবার তো তোকে আমি পরাজিত করবই। আর এই জঙ্গল আমি এক্ষুনি দখল করব। দেখ বাঘ, এটা কিন্তু অন্যায়। এভাবে দখল করা ঠিক না। তাছাড়া আমি আজ অসুস্থ, আমি আজ তোর সাথে যুদ্ধ করতে পারবো না। রাজামশাই, আপনি চিন্তা করবেন না।
আমি আছি। এরপর শকুন উড়ে বাঘের মাথায় বসে আর ঠোকরাতে থাকে, আর সেই সুযোগে সিংহ বাঘকে পরাজিত করে। আরে শকুন, আমি কি ঠিক দেখছি নাকি? তুই কি না আমাকে সাহায্য করলি? হ্যাঁ রাজা মশাই, আমি বুঝে গেছি সবকিছুতে বাড়াবাড়ি করতে নেই, আর জীবনে চলার পথে ভালো বন্ধুরও দরকার আছে। যাক, তাহলে তোর সুবুদ্ধি হয়েছে। এরপর থেকে শকুন আর কখনো ঝগড়া করেনি। পাহাড়তলি বনে মিচকে নামের একটি শিয়াল বাস করত। মিচকে শিয়ালের একটি ডিম গাছ ছিল। মিচকের ডিম গাছটি ছিল বিশাল এক নদীর পাশে। একদিন মিচকে শিয়াল তার ডিম গাছ থেকে ডিম খাচ্ছিল। তখন নদীতে থাকা একটি কুমির তা দেখতে পায়। এ আমি কি দেখছি? ওটা তো মিচকে শিয়াল, ও আবার ডিমের গাছ লাগিয়েছে। বাহ, এমন দৃশ্য তো আজকাল দেখাই যায় না। ডিমেরও আবার গাছ হয়। যাই, একটু কাছ থেকে দেখে আসি, আর মিচকের সাথে একটু গল্পও করে আসি। এই বলে কুমির মিচকে শিয়ালের কাছে যায় আর তাকে বলে, কি ব্যাপার মিচকে, কেমন আছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার দিনকাল খুব ভালোই যাচ্ছে। কি আজব ব্যাপার, এই গাছে দেখছি অনেক ডিম। তুমি তো অনেক পুষ্টিকর খাবার খাও, আর আমি পানিতে থেকে সারাদিনে কিছুই খেতে পারি না। নদীর শ্যাওলা খেয়েই দিন কাটাতে হয়। কুমির ভাই, আমাকে আর শিকার খোঁজার জন্য অন্য কোথাও যেতে হয় না, কারণ আমার এই ডিম গাছটা আছে। চাইলে তুমিও আমার সাথে ডিম খেতে পারো। কি কুমির ভাই, খাবে নাকি? আরে মিচকে, সত্যি তুমি আমাকে ডিম দেবে? তাহলে তো ভালোই হয়। কাল থেকে আমি একদম খালি পেটে আছি। দাও বন্ধু, তাড়াতাড়ি একটু খেয়ে নেই। তুমি যখন আমাকে বন্ধু বলে ডেকেছো, তখন আমি তোমাকে এক্ষুনি ডিম দিচ্ছি। তুমি হা করো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই বলে মিচকে শিয়াল কুমিরকে ডিম দিতে থাকে, আর কুমির মনের সুখে তা খেতে থাকে। মিচকে বন্ধু, আর কটা ডিম দাও না। নদীর ওই ধারে আমার স্ত্রী না খেয়ে আছে, কটা ডিম তাকেও দিয়ে আসি। আরে আরে, তোমার বউ আছে সেটা আমাকে আগে বলবে না? আমি এক্ষুনি ভাবির জন্য ডিম দিচ্ছি। আমার বন্ধুর বউ না খেয়ে থাকবে? সে তো হতেই পারে না। বন্ধু, তুমি রোজ এসে আমার কাছে ডিম খেয়ে যেও, আর ভাবির জন্য নিয়ে যেও। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তাহলে আমি আসি, কাল আমি আবার আসবো। এসব কথা বলে কুমির সেখান থেকে চলে যায়। পরের দিন আবারও কুমির মিচকে শিয়ালের কাছে আসে, আর মিচকেও আগের দিনের মতো কুমিরকে তার ডিম গাছ থেকে ডিম খেতে দেয়। আর কিছু ডিম কুমির তার স্ত্রীর জন্য নিয়ে যায়। সত্যি তোমার বন্ধু খুব ভালো। এতদিন তো শুধু শ্যাওলা খেয়ে দিন কাটাতে হতো। শোনো, এর পরের বার থেকে তুমি আরো বেশি করে ডিম নিয়ে এসো, কেমন? ঠিক আছে বউ, তবে জানো কি, আজকাল এমন বন্ধু পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। কপাল গুনে এমন একটা বন্ধু পেয়েছি। এভাবেই কুমির রোজ রোজ মিচকে শিয়ালের কাছ থেকে ডিম নিয়ে খেত। এসব আবার খেয়াল করছিল এক গর্জিলা। আমি এ বনের একজন হিংস্র পশু হয়েও মিসকে ডিম খেতে পারছি না, শুধু দেখেই যাচ্ছি। এটা তো হতে পারে না। মিসকে, তোর ডিম খাবো এবং তার সাথে তোকেও কাচাচি বিয়ে খাবো। তোর কুমিরের সাথে বন্ধুত্ব করাটা আমি বের করছি। এসব কথা বলে গর্জিলা মিচকে শিয়ালের কাছে আসে। মিচকে গর্জিলাকে দেখে বলে, আরে গর্জিলা ভাই, তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা। এসেছই যখন, তখন আমার গাছের কিছু ডিম খেয়ে যাও, তাহলে শরীরে অনেক শক্তি পাবে। তোর কি মনে হয় আমি কি এখন দুর্বল যে তোর ডিম খেয়ে শক্তিশালী হতে হবে? আরে বোকা, আমি তো এখানে তোকেই খেতে এসেছি। আগে তো ডিম গাছ থেকে ডিম খাবো, তারপর তোকে খাবো। হা হা হা। এই হারামজাদা বলে কি রে? এখন আমি কি করি? আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। দাঁড়া গর্জিলা, আমাকে খাওয়া এত সোজা না। তুই হবি আজকে কুমিরের খাবার। গর্জিলা ভাই, আমাকে তো তুমি যখন তখন খেতে পারবে। তুমি কি জানো, আমার একটা কুমির বন্ধু আছে, তার ছোট ছোট দুটো ছানা হয়েছে। তারা ওই ধারে থাকে। আগে তুমি ওই কুমিরের ছানা দুটোকে খাও, তারপর না হয় আমাকে খেয়েও। কিন্তু তুমি তো আবার ডাঙ্গার পশু, তোমাকে তো একটু কষ্ট করে পানিতে নামতে হবে। আরে মিসকি তো একদম ঠিক কথাই বলেছে। কুমিরের মাংস অনেক মজা। যাই,
পানিতে নেমে কুমিরের ছানা দুটোকেই আগে খেয়ে নেই। ঠিক আছে, আমি নামছি, কিন্তু আমি সাঁতার জানি না। আমার কিছু হলে তুই একটু সাহায্য করিস। আরে সে কথা তোমাকে বলতে হবে নাকি? আমি কারেন্টের মতো নেমে তোমাকে উদ্ধার করব। ওরে বলদ গর্জিলা, তুই পানিতে নামলেই তো আর ওঠার মতো সুযোগ পাবি না। সোজা কুমির আর তার বউয়ের পেটে যাবি। সময় নষ্ট না করে নেমে পড়ো দেখি। বোকা গর্জিলা মিচকের কথা মতো নদীতে নামে আর নদীর মাঝখানে যেতে থাকে। তখন কুমির বলে, আরে বউ, আমার মনে হচ্ছে নদীতে কোনো বড় মাছ এসেছে। কতদিন পর এলো। চলো বউ, আজ আমরা দুজন মিলে ওই শিকারটাকে ধরবো। এই বলে কুমির আর তার বউ নদীর মাঝখানে যায়। আর গর্জিলাকে নদীতে দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। তারপর তারা তেরে গর্জিলার সামনে আসে আর গর্জিলা তাদের দুজনকে দেখে বলে, এ কি, এ তো কোনো ছানা নয়, এ তো বড় বড় দুটো কুমির। হায় হায়, পানিতে থেকে তো ওদের সাথে লড়াইও করতে পারবো না। এখন কি হবে? বজ্জাত মিচকে, তুই এভাবে আমাকে বোকা বানালি। এসব কথা বলতে বলতে দুই কুমির এসে গর্জিলাকে ধরে ফেলে। গর্জিলা পানিতে তাদের সাথে কোনো লড়াই করতে পারলো না, তাই গর্জিলার দুই কুমিরের হাতে মৃত্যু হয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন কুমিরের স্ত্রী কুমিরকে বলে, ওগো, আমার শরীরটা না একদম ভালো না। আমি বৈদ্য কুমিরের কাছে গিয়েছিলাম। আসলে আমার যে অসুখ হয়েছে না, তা একটি মাত্র জিনিস খেলেই ভালো হবে। বউ, তোমার এমন অসুস্থ শরীর আমি দেখতে পারবো না। ওই জিনিস আমার কাছে যতই মূল্যবান হোক না কেন, আমি তোমার সামনে তা হাজির করেই ছাড়বো। বলো বউ, কি সেটা? আসলে বৈদ্য বলেছে শিয়ালের কলিজা খেলে নাকি আমি একদম ভালো হয়ে যাব। কিন্তু এই বনে তো শুধু একটাই শিয়াল আছে, তা হলো তোমার বন্ধু। তুমি যে করেই হোক বুদ্ধি খাটিয়ে তোমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। আরে এটা তো অসম্ভব। ওই মিসকে যে আমার প্রিয় বন্ধু, আমি এই কাজ কিছুতেই করতে পারবো না। বন্ধু হয়ে বন্ধুর সাথে এমন বিশ্বাসঘাতকতা আমার দ্বারা হবে না। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যদি শিয়ালের কলিজা এনে দিতে না পারো, তাহলে আমি এই নদী ছেড়ে আর তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাব, এই আমি বলে দিলাম। স্ত্রীর মুখে এমন কথা শুনে কুমির মিচকে শিয়ালের কাছে যায়। বন্ধু মিচকে, আমার বউ খুবই অসুস্থ। ও আর বাঁচবে কিনা তাও বলতে পারছি না। সে শুধু বারবার তোমার কথা বলছে, তোমাকে শেষবারের মতন দেখতে চাচ্ছে। তুমি কি আমার সাথে যাবে? আরে বন্ধু, ভাবি অসুস্থ আর আমি কিনা তার কথা রাখবো না? আমি অবশ্যই যাব। তুমি তোমার পিঠে করে আমাকে এক্ষুনি নিয়ে চলো। এরপর কুমির মিচকে শিয়ালকে নিয়ে যেতে থাকে। মাছ নদীতে যেতেই কুমির পানির নিচে ডুবতে থাকে আর তা দেখে মিচকে ভীষণ ভয় পেয়ে যায়। আরে বন্ধু, তুমি এভাবে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি তো ডুবে যাব। আমি তো তোমাকে মারার জন্য এখানে এনেছি, কারণ আমার বউ তোমার কলিজা খেলে নাকি সুস্থ হয়ে যাবে। তাই তো তোমার কলিজাটা নেওয়ার জন্য আমি তোমাকে ধরে নিয়ে এসেছি। কুমিরের মুখে এমন কথা শুনে মিচকে একটা বুদ্ধি বের করে যে সে কিভাবে কুমিরের হাত থেকে রক্ষা পাবে। আরে বন্ধু, এই কথা? আমি তো আমার কলিজা সাথে নিয়ে ঘুরি না, ওটা তো আমার ডিম গাছে ঝুলিয়ে রেখে এসেছি। এক কাজ করো, তুমি জলদি আমাকে ডিম গাছের কাছে নিয়ে যাও, আমি তোমাকে কলিজাটা পেরে দিচ্ছি। মিচকের কথা মতো কুমির তাকে ডিম গাছের কাছে নিয়ে যায়। আর মিচকে এক লাফে ডাঙায় উঠে পড়ে আর হাসতে হাসতে বলতে থাকে, আরে বোকা কুমির, কেউ কি নিজের কলিজা কখনো বের করে রাখতে পারে? যাও, এবার তুমি তোমার নিজের কলিজা তোমার বউকে খাওয়াও গিয়ে।